প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আবু সাইদপুর রিপোর্ট। দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধকল্পে নাগরিকদের সচেতনতা বাড়াতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে। দেশে কোনো প্রকার চাঁদাবাজ থাকবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণই দেশের শক্তি। এছাড়াও পাথরকাণ্ডের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোনো রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। রাজশাহী মহানগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করে একটি বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। সকাল থেকে মহানগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখেন সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করেছে। অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তরের পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। নদীবেষ্টিত উপজেলা বরিশালের মেহেন্দিগঞ্জ। জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় নদীগুলো একদিকে যেমন এই এলাকাকে করেছে সমৃদ্ধ, তেমনি ভাঙনের কবলে পড়ে বারবার বদলে যাচ্ছে মানচিত্র। বর্ষাকাল থেকে শীতের শুরুতে নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ, ক্ষতিগ্রস্ত এমনকি বিলীন হয়ে যাচ্ছে রাস্তাঘাট। এর উপর সাম্প্রতিক আচমকা জলোচ্ছ্বাসে ভেঙে গেছে কয়েকশো কিলোমিটার সড়ক। প্রতিনিধি শামীম হোসেন খানকে সঙ্গে নিয়ে মাহবুব সৈকতের রিপোর্ট। নদী বিধৌত উপজেলা মেহেন্দিগঞ্জ। দক্ষিণের জনপদ বরিশালের এই উপজেলার 16টি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, গজারিয়া, মাসকাটা, কালাবদরের মতো স্রোতস্বিনী নদী। তাই প্রতিনিয়তই নদী ভাঙনের কবলে পড়ছে এলাকাবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতায় জনপদ বিলীন হয়ে পরিবর্তন হয়ে যায় উপজেলার মানচিত্র। সম্প্রতি অতিরিক্ত জলোচ্ছ্বাসে ভেঙে গেছে গোটা উপজেলার কয়েকশো কিলোমিটার মূল সড়ক। আমরা ঘরের ভিতরে থাকতে পারি না, পানিতে আমার খুব অশান্তি, আমার ঘরে দিদি নাই, থাকতে অনেক কষ্ট আছে। রাস্তাঘাটে ভাঙা ছিঁড়ে যাইতে পারতে পারে না, ঘর দুয়ার ভাঙা চুরা লয়ে যাইতেছে, রোডঘাট ভাঙা চুরা লয়ে যাইতেছে। এটি করার কথা করতেছে না, এটার কারণটা তো বুঝতেছি না আমরা। বিশেষ করে পাতারহাট থেকে উলানিয়া, মুজাফফর খান ডিগ্রি কলেজ থেকে কালীগঞ্জ বাজার, উত্তর উলানিয়া মটরখোলা সড়ক, চাঁদপুর বাদামতলী হতে লালগঞ্জ বাজার ব্রিজ, ভাসানচরের গুধিঘাটা সহ প্রায় প্রতিটি ইউনিয়নেরই একাধিক সড়ক এখন চলাচল অনুপযোগী। প্রতিবারই ভাঙা যায়, হালকা পাতলা একটু মেরামত হয়, ওই দিয়ে কোন রকম সময় একটু হুন্ডা চলাচল করে, মানুষের চলাচল করার মতো কোনো সম্ভব নাই। উপরে পানি ঘোরানোর কারণে মনে করেন সম্পূর্ণ রাস্তা মিলিত হয়ে গেছে, ভাঙিয়ে গেছে। অন্যদিকে নদ নদীর পাশাপাশি খাল বিলে ভরা এই উপজেলার বিভিন্ন স্থানে ব্রিজ কালভার্টেরও বেহাল দশা। বেরিবার দরকার, দ্বিতীয়ত কালভার্ট, রাস্তাগুলো একটু উঁচু করা দরকার এবং পানি নেমে যাওয়ার জন্য সেখানে বিভিন্ন জায়গায় কালভার্টেরও প্রয়োজন আছে। কিছু কিছু সড়ক, কালভার্ট এবং ব্রিজের কাজ শুরু হয়েও থেমে আছে। আর এসব না থাকায় প্রয়োজনীয় অনেক স্থানেই পারাপারে নির্ভর করতে হচ্ছে স্থানীয়ভাবে তৈরি সাঁকোর উপর। একটা কালভার্ট সিস্টেম করে দিবেন যে যাতে আমাকে এই পানিটা
কোন রমজা আইয়ে আর কোন রমজা আইয়ে এতটুকু আমাকে চলবো। অচিরেই কিছু স্থানের কাজ শুরু করার কথা জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। এটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আমাদের উলানিয়া থেকে পাতারহাট পর্যন্ত যে রাস্তাটি আছে 10 কিলো, এটা আমাদের পাশ হয়েছে, কাজ শুরু হবে দ্রুতই। চাঁদপুরের 2টি রাস্তার কাজ শুরু হবে। শুধু আশ্বাসী নয়, দীর্ঘদিনের বঞ্চিত জনপদ মেহেন্দিগঞ্জবাসী এবার দেখতে চান দৃশ্যমান পদক্ষেপ। ওই টাকা বরাদ্দ হয়েছে, ওই হয়েছে বলে, কিন্তু আসলে কাজ করে না। আমরা দয়া করে একটু রাস্তাটা ভালো করে বানিয়ে দেন, থাকার একটু থাম দেন। মাহবুব সৈকত, মাই টিভি, মেহেন্দিগঞ্জ। হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। একের পর এক ঢেউ আছড়ে পড়েছে নদীর তীরে। ঢেউয়ের ধাক্কায় ধসে পড়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পশ্চিম তীরে নির্মিত সেতুরক্ষা বাঁধ। এতে হুমকির মুখে সেতুরক্ষা বাঁধ সহ সেতু সড়ক। দ্রুত সময়ে বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। আর বাঁধ রক্ষার্থে কোনো উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। গত কয়েকদিন ধরে তীব্র স্রোতের কারণে ভাঙনের ঝুঁকিতে পড়েছে তিস্তা নদী রক্ষা বাঁধ। এতে ভাঙনের ঝুঁকিতে তিস্তার তীরবর্তী হাজারও বেশি পরিবারের বসতবাড়ি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে তিস্তার বুকে পানি। এতে তিস্তা সেতুর পশ্চিম পাশের প্রায় 900 মিটার দীর্ঘ সেতু রক্ষা বাঁধের বিভিন্ন অংশে আঘাত হানছে তীব্র স্রোতের ধাক্কা। বাঁধটি দ্রুত সংস্কারে উদ্যোগ নেওয়া না হলে পুরো বাঁধটি ভেঙে সেতু ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধের আশঙ্কা করছেন স্থানীয়রা। বাঁধটা অনেক হুমকির মুখে আছে। এই তো বাঁধ যদি ভেঙে যায় তাহলে এই নদীর যে সেতুটা দেওয়া আছে দুই পারের মানুষের চলাচলের জন্য এই সেতুটা আসলে হুমকির মুখে পড়বে। এই নদীর স্রোত অতিবাহিত হয়ে আমাদের ঘর বাড়ি প্লাবিত হয়, এর জন্যই তারা দিশেহারা হয়ে পড়েছে। ওই বেরিবারটা মনে করো যে ব্লক ভাঙে গেছে, এখনো কোনো পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকে ওখানে আসেনি। বারবার বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষণে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এবার নদীতে পানি বৃদ্ধি হওয়ায় বাঁধের 60 মিটার জায়গা ধসে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। এতে 3 গ্রামের প্রায় 1000-এরও বেশি পরিবার ও সেতুটি বেশ ক্ষতির মুখে পড়েছে। আমরা চাচ্ছি এই বাঁধটাকে যদি কাজ করানো হয় তাহলে এই ঘরবাড়িগুলা ঠিক থাকবে। মাননীয় সরকারের কাছে আবেদন করব, বিভিন্নভাবে প্রকল্পের মাধ্যমে আমাদের এলাকার জনগণকে সুন্দরভাবে বসবাসের উপযুক্ত করে দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। তিস্তা নদীর পানি বিপদসীমার অতিক্রম করায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চর দ্বীপচরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। নদী ভাঙ্গন ও বন্যা এলাকা পরিদর্শন শেষে সেতু রক্ষা বাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়ার কথা জানান রংপুর জেলা প্রশাসক। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে, তাদের যে সকল জিও ব্যাগগুলো আছে তারা জিও ব্যাগগুলো নিয়ে এসে এখন এখানে মানে পাশে দেওয়া শুরু করবে, ফেলা শুরু করবে, যাতে নদী ভাঙনটা রোধ করা যায়। গত 2018 সালে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ 121 কোটি টাকা ব্যয়ে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তার উপরে দ্বিতীয় সড়ক সেতুটি নির্মাণ করে। সেতুটি রংপুর ও লালমনিরহাট জেলার মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখনো এই ভাঙন নিয়ন্ত্রণে আনা না গেলে মারাত্মক ঝুঁকিতে পড়বে সেতু ও সড়কটি। সেতু রক্ষা বাঁধটি সংস্কারে দ্রুতই পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 2টার দিকে শুরু হওয়া আগুন 10 ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নির্বাপন করা যায়নি। এতে 2টি ঝুটের গুদাম, 1টি প্লাস্টিক কারখানা ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, ব্যক্তি মালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় এবং প্লাস্টিক পণ্যের বোতল রাখা হয়েছিল। রাতে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ভোর 4:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, গুদামে থাকা মালামাল পুড়ে গেলেও আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে ছিল আপনার জুট গোডাউন ছিল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি পলিথিন ফ্যাক্টরি ছিল, দানা ফ্যাক্টরি। আগুন লাগছে তো ধরুন না আনুমানিক 12টার দিকে, মধ্যরাতের দিকে। দেশে গত 6 মাস ধরে বাড়ছে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। শীত নয়, জুন জুলাইয়ে গ্রীষ্ম বর্ষায় এর সংক্রমণ বাড়ে কয়েক গুণ। এতে বয়স্করাই বেশি মারা যাচ্ছেন জানিয়ে সুরক্ষা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ মানুষদের প্রতি বছর মার্চ মাসের আগেই টিকা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফ্লু রোধের পাশাপাশি সরকারকেও কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু।
কেবল মৌসুমিতেই নয়, সারা দেশেই এখন দেখা দিয়েছে ছোঁয়াচে জ্বরের প্রকোপ। ভাইরাল এই জ্বরে ভুগছে রাজধানীবাসীও। এই ভাইরাস এমনই, যে কোনো পরিবারে একজনের জ্বর হলে তা ছড়িয়ে পড়ছে অন্যদের শরীরেও। শিশু থেকে বয়স্ক সবাই আক্রান্ত হচ্ছেন ইনফ্লুয়েঞ্জায়। নগরীর সরকারি বেসরকারি হাসপাতালে জ্বরে আক্রান্ত থাকা রোগীর স্বজনরা বলছেন, সময়মতো ফ্লুর টিকা সরবরাহ করা হলে রক্ষা পাওয়া যেত সংক্রমণ থেকে। টেস্টের জন্য ব্লাড নিয়ে গেছে 4 বার, ইউরিন টেস্ট করাইছে, ওগুলো নর্মাল আছে, এখনো কোনো রিপোর্ট দেয়নি। জ্বর 104, নিচে নামলে 102। ভাইরাস জ্বরের যা অবস্থা, এতে তো শরীরের শিশুর কিছুই থাকে না। যদি এটা টিকা দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। মৌসুমী জ্বরের লক্ষণগুলো উল্লেখ করে ফ্লু সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন হলি ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাব্বি মাহমুদ। যেটা ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট, এখন অতিবৃষ্টি অনাবৃষ্টি একটা বড় বিষয়, ওয়ার্ল্ড যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। তো এটার কারণে দেখা যায় যে এই যে হঠাৎ গরম, হিউমিডিটিটা অনেক বেশি আমাদের এই সময়, আবার হঠাৎ করে টেম্পারেচার কিছুটা কমেও যাচ্ছে, মানুষের সোয়েটিং হচ্ছে, ঘাম সোয়েটিংটাও দ্রুত বসে যাচ্ছে। এগুলোর কারণে যদি ইমিউনিটি লেভেলও যদি এনভায়রনমেন্টের কারণে এরকম সময় কিছুটা দুর্বল থাকে, সেক্ষেত্রে ভাইরাল অ্যাটাকগুলো বেশি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজেকে রক্ষা করার উত্তম উপায় ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ। সময় মতো এর টিকা নেওয়া থাকলে তখন ফ্লু ভাইরাস থেকে সুরক্ষিত থাকা সম্ভব। কিছু সংখ্যক রোগী এমনও আছে যার এ থেকে নিউমোনিয়া হতে পারে, তারপর হার্ট এফেক্ট হতে পারে, হৃদরোগ হতে পারে, আমরা বলি মায়োকার্ডিটিস, যে হার্টের মাংসে প্রদাহ হয়ে হার্ট দুর্বল হয়ে যেতে পারে। আমরা যদি লেটেস্ট ভ্যাকসিনগুলো ইউজ করি তাহলে আমার মনে হয় যে সেটা বড় সমস্যা হবে না। আর তাই ঝুঁকি এড়াতে শিশুদের পাশাপাশি বয়স্কদেরও ফ্লু টিকা প্রদান জরুরি বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার সোয়েব মোমেন মজুমদার। আমরা 2টা সময় দিতে পারি, একটা হচ্ছে মার্চ এপ্রিল মাসের দিকে, আরটা হতে পারে সেপ্টেম্বর নাগাদ, অক্টোবর নাগাদ। এই 2টার সময় আমরা ভ্যাকসিনেশনগুলো করতে পারি। এই ভ্যাকসিনেশনগুলো যদি হয় তাহলে আমরা ইনফ্লুয়েঞ্জা জনিত যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো থেকে অনেকটাই আমাদের জনগণকে আমরা রক্ষা করতে পারব। সরকারিভাবে প্রতি বছর যথাসময়ে টিকা সরবরাহ করা গেলে ইনফ্লুয়েঞ্জার প্রতিরোধ করা সম্ভব বলেও মনে করেন তিনি। সরকারিভাবে এরকম ভ্যাকসিনেশন কোনো কর্মসূচি প্রচলিত নেই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেগম জিয়ার নেতৃত্ব আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণ অপেক্ষমান। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে গণতন্ত্রের উত্তরণের পথকে সহজতর করতে হবে। তার সেই নির্দেশনা মোতাবেক আমরা সরকারের সাথে আলোচনা করেছি অনেকবার। সমস্ত গণতান্ত্রিক শক্তি সমূহের সাথে আমরা আলোচনায় রত। আমরা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান। 2008 সালে পাতানো নির্বাচনের মাধ্যমে দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ এবং আহত পরিবার নিয়ে দোয়া ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিয়েছে যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একমাত্রিক দেশ গঠনের গভীর ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। 2008 সালের নির্বাচনও কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না, সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন। সেখানে বলা হয়েছিল বাংলাদেশে নাকি কোটি কোটি ভুয়া ভোটার রয়েছে সেই সময়, এবং তার দায় দায়িত্ব বিএনপির উপরে মিথ্যা অপপ্রচার করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি আজকে এই প্রসঙ্গে পুরনো ইতিহাসগুলো উন্মোচন করতে বাধ্য হচ্ছি।
মেধাবীদেরকে বিশেষ সুবিধা দিয়ে বিদেশে পাঠিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে সহায়তা করা এবং উচ্চশিক্ষা শেষে তাদেরকে আবার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। রাজধানীর ফার্মগেটে চাহিদা নির্ভর শিক্ষা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফাইয়েজ বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়নে ছাত্র শিক্ষক সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমস্যা এবং উত্তরণের উপায় নিয়ে চাহিদা নির্ভর শিক্ষা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। এ সময় ভবিষ্যতে মেধাবী ছাত্রদের নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে সুশিক্ষিত জাতি গঠনে সহায়তা করার জন্য একটি ট্যালেন্ট পুল গঠন করা হবে। এই ট্যালেন্ট পুল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফাইয়েজ। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা আলোচনায় অংশ নেন। Chancellor of the university with the president of the country. Then he was looking at the ministers and saying, and as the vice chancellor of that university, there is none in between. That is the dignity of a vice chancellor. যেটা আজকের যেটা ঠিক সেটা যদি আমরা অ্যাচিভ করি তাহলে পরে আমাদের ছাত্রের জন্য ধর্ম দিতে হবে। অতিথিরা কারিগরি শিক্ষা ব্যবস্থা এবং গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার উপরে জোর দেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমীর দিনটি পালন করছেন। অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ভরা মৌসুমেও ইলিশের আকাশচুম্বী দাম। নিম্নবিত্ত তো দূরের কথা, মধ্যবিত্তের পাতেও ইলিশ এখন যেন স্বপ্ন। ব্যবসায়ীরা দামকে অস্বাভাবিক না বলে বরং অজুহাত দেখাচ্ছেন সরবরাহ ঘাটতির, কিন্তু ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। এদিকে মৎস্য বিশেষজ্ঞ শুধু সরবরাহের ঘাটতিকে ইলিশের অস্বাভাবিক দামের অন্যতম কারণ মনে করছেন না। তাহলে কেন এমন অস্বাভাবিক দাম ইলিশের, সে কথাই জানাচ্ছেন SM আরিফ। ইলিশ বাংলাদেশে উৎপাদিত মাছের মধ্যে সবচেয়ে সুস্বাদু আমিষ। উপযোগী আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬% হয় বাংলাদেশে। উচ্চ মূল্যের কারণে সেই ইলিশ এখন স্বল্প আয়, এমনকি মধ্যবিত্তেরও নাগালের বাইরে। এই মাছটা আমার কাছে চাচ্ছে যে ১২০০ টাকা কেজি। এই মাছ আমরা ৬০০ টাকা কেজি, ৫০০ টাকা কেজি এক সময় আমরা খেয়েছি। যে মাছ কিনতে হয় না, চাষ করতে হয় না, কোনো প্রোডাকশন কস্ট নাই, শুধুমাত্র ধরার জন্য যদি এত টাকা হয়, আসলে এই মাছ আমাদের জন্য না। ভরা মৌসুমেও রাজধানীর বাজারগুলোতে ইলিশের দাম আকাশচুম্বী। ৬০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ২৪০০ টাকায়। ইলিশের উৎপাদন মৌসুমেও এমন দামের পিছনে সরবরাহ কম হওয়াকে দায়ী করছেন বিক্রেতারা। এই সময়ে যেরকম দাম থাকার কথা, ওই রকম দাম না, অনেক বেশি। মাছ হলো কম, আগের মতো মাছ ধরা পড়ে না। গাঙ্গে মাছ থাকলে মাছ উপরে উঠবো, মাছ যদি কম থাকে তাহলে দাম যায় বাইরে। প্রাকৃতিক দুর্যোগ, নদী দূষণ আর নাব্যতা সংকটে ইলিশের উৎপাদন কমছে বলে জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকোয়াকালচার এবং মেরিন সায়েন্স অনুষদের অধ্যাপক ডক্টর AM শাহাবুদ্দিন। তবে অপ্রত্যাশিত দামের বিষয়ে কেবল উৎপাদন কমাকে একমাত্র কারণ হিসেবে মনে করেন না তিনি। আমি যখন মেঘনার পাড়ে গিয়ে ইলিশ যারা ধরে তাদের সাথে কথা বললাম এবং আমি বোট থেকে বা নৌকা থেকে ইলিশ কিনতে চাইলাম, ইলিশ কিন্তু কেনা যায় না সেখান থেকে। কারণ ওই নৌকাটা তার নয়, ওই জালটা তার নয়, সে শুধু টাকার বিনিময়ে মাছগুলি ধরে দিচ্ছে।
কাজে যে ধরছে সে তো মাছের মালিক না, মাছের মালিক হচ্ছে একজন ইনভেস্টর বা কেউ একজন দিচ্ছে, কাজে তার কাছে সে দিয়ে দেয়, উনি সেটা অকশানে ওনার মতো করে বিক্রি করে। এটি একটি কারণ হতে পারে। আরেকটি হচ্ছে যে যদি যখন প্রচুর পরিমাণে ধরা পড়ে ওই সময় হয়তো সাপ্লাই চেনটা ওনারা রেখে দেয় বা পুরোটা বিক্রি করে দেয় না। এই মৎস্য বিশেষজ্ঞ জানান, নদী দূষণ রোধ করে ইলিশের অবাধ বিচরণের পরিবেশ সৃষ্টিতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের হাত থেকেও রক্ষা করতে হবে এই শিল্পকে। সবকিছুর উপরে যে ইলিশের প্রাচুর্যতা কমে যাচ্ছে, এই দিকে নজর দেওয়া দরকার। কাজে জাতীয় মাছ জাতীয় পর্যায়ে আরও বেশি কাজ করা দরকার বলে আমি মনে করি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।